বিয়েবাড়িতে কনের সাথে সেলফি তুলতে গিয়ে ভুলক্রমে মোবাইল বের না করে ডেড কাউন্টার মেশিন বের করে ফেলেছি। সেটা আমি খেয়াল করিনি, কারণ আমার দৃষ্টিটা ছিল কনের দিকে। যখনই মোবাইলের দিকে চোখ দিলাম তখন দেখলাম আমি ভুল করে ফেলেছি। এটা মোবাইল নয়, এটা ডেড কাউন্টার মেশিন। এই মেশিনটা দেখতে হুবহু মোবাইলের মতো, যেটা আমি প্রতিনিয়ত পকেটে রাখি। কিন্তু এ কি, ডেড কাউন্টার মেশিনে কনের আয়ুষ্কাল দেখাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা, মানে কয়েক ঘন্টার মধ্যে কনে মারা যাবে। আপনাদের আগে এই মেশিন সম্পর্কে ধারণা দিই। একদিন আমি গভীর রাতে রাস্তা দিয়ে আসছিলাম, মনে মনে ভাবছিলাম আল্লাহ যদি আমাকে এমন একটা কিছু দিত যেটার সাহায্যে আমি 700 কোটি মানুষের মধ্যে আলাদা একজন মানুষ হতাম। এরকম অলৌকিক কিছু যদি আল্লাহ আমাকে দিত। সাথে সাথে আমার সামনে হঠাৎ কোথা থেকে এক দরবেশ হাজির। উনি হাসতে লাগলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি? আমি দরবেশ, তোর মনের আশা পূরণ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি আমার কোন মনের আশা পূরণ করবেন? তারপর উনি শূন্যে হাত পাতলেন। হঠাৎ করে ওনার হাতে কোথা থেকে একটা মোবাইল চলে আসলো। দেখে আমি চমকে উঠলাম। উনি মোবাইলটা আমার দিকে দিয়ে বলল, ধর, এটা নে। আমি এবার তাচ্ছিল্য করে বললাম, একটা মোবাইল দিয়ে আপনি আমার কি মনের আশা পূরণ করবেন? এর চেয়ে ভালো মোবাইল তো আমার পকেটে আছে। সাথে সাথে উনি হুঙ্কার দিয়ে বলল, ও হ্যাঁ আহম্মক বৎস, এটা মোবাইল নয়, এটা হচ্ছে ডেড কাউন্টার মেশিন। ডেড কাউন্টার মেশিন? হ্যাঁ, এই মেশিন তুই যখন কারো দিকে সেলফি তোলার ভঙ্গিতে ধরবি তখন সে কতক্ষণ বাঁচবে সেটা তুই জানতে পারবি। তবে এই মেশিনের কন্ডিশন হচ্ছে একটাই, 48 ঘন্টার ভেতর যার মৃত্যু হবে এই মেশিন শুধু সেটাই দেখাবে। যারা 48 ঘন্টার বেশি বাঁচবে তাদেরটা এই মেশিনে কাউন্ট করবে না। মনে রাখিস, তুই যেদিন এই মেশিনের কথা সবাইকে বলে দিবি সেদিন থেকে এই মেশিনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। কথাটা শুনে আমি খুশি হয়ে গেলাম। যাক, আল্লাহ আমার মনোবাঞ্ছা পূরণ করেছেন। উনি ডেড কাউন্টার মেশিনটা আমার হাতে দিলেন, সাথে সাথে একটা হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন। আমি এদিক ওদিক ওনাকে খুঁজতে লাগলাম। উনি কোথায় হারিয়ে গেল? আমি মেশিনটা নাড়াচাড়া করে দেখতে লাগলাম। দেখতে হুবহু মোবাইলের মতো। হঠাৎ আমার মনে হলো, দেখি তো আমি 48 ঘন্টার বেশি বাঁচি কিনা। ভাবতে ভাবতে আমি মোবাইলটা সেলফি তোলার স্টাইলে ধরলাম। ডেড কাউন্টার মেশিনটা নো সিগন্যাল বাতালো। তার মানে আমি 48 ঘন্টার বেশি বাঁচবো। দরবেশ তো বলেই দিয়েছেন এই মেশিন শুধুমাত্র 48 ঘন্টার কম যারা বাঁচবে তাদের ক্ষেত্রে সিগন্যাল দিবে। আমি তাহলে 48 ঘন্টার বেশি বাঁচবো। খুশি হয়ে বাড়ির দিকে চলে গেলাম। এই মেশিনের কথা তো আপনাদের বললাম। এবার আসি কনের মতো একজন সুস্থ সবল মহিলা যার কিনা আজ বিয়ে, তার আয়ুষ্কাল কেন কয়েক ঘন্টা দেখাচ্ছে। কনে আমার এমন অবস্থা দেখে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই ছবি তুললে তুলুন, না হয় ওপাশে গিয়ে বসুন। আমি বললাম, আপনি কি কোনো সময় স্ট্রোক করেছিলেন, বা আপনার কি এখন কোনো ধরনের খারাপ লাগছে? আমার এমন অদ্ভুত প্রশ্ন শুনে উনি একটু চিন্তিত হয়ে পড়লেন। আমি আবারও বললাম, কি হলো? আমার প্রশ্নের উত্তর দিন। কনের পাশে বসে থাকা মেয়েটি বলল, আপনি বিয়ের আসরে এসে যে প্রশ্ন করেছেন উনি কি উত্তর দিবে বলুন? প্রশ্নটা আমার জানা দরকার। প্লিজ, আপনার ভালোর জন্যই বলছি, বলুন তো আপনার এখন কেমন লাগছে? ভাই, আমার আজ বিয়ে, স্বভাবতই টেনশনে আছি। তার মানে এই নয় যে আমি অসুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ সবল মানুষ। আর আপনি কে? আপনি কেন আমাকে এসব প্রশ্ন করছেন? আমি হচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউয়ের বড় ভাই। কোন চাচাতো ভাই? আপনার চাচাতো ভাই মঞ্জুর মোর্শেদ। আরে আপু, তুই ওনাকে চিনিস না? উনি হচ্ছে আমাদের মেজো চাচার বড় ছেলে মঞ্জুর মোর্শেদ ভাই, যিনি বিদেশে থাকেন। ওনার ওয়াইফের বড় ভাই, মানে আমাদের বেয়াই। আমার টেনশন আরো বেড়ে গেল, কারণ উনি যেহেতু বলেছে উনি সুস্থ সবল, তাহলে কি অন্য কোনো কারণে উনি কয়েক ঘন্টার ভেতরে মারা যাবেন? ঘটনা কি হতে পারে? আমি হিসাব মেলাতে লাগলাম। যদি বলতাম রাস্তার মধ্যে আছেন তাহলে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতেন, কিন্তু উনি বিয়ের আসরে। তাহলে কি আজ এখানে ডাকাত পড়বে? যেহেতু এই বিল্ডিং এর পাশেই হচ্ছে অত্র এলাকার থানা, তাহলে সে সম্ভাবনাও নেই। হঠাৎ আমার মনে হতে লাগলো, এই বয়সের মেয়েরা স্বভাবতই একটু একটু প্রেম করে, আবার প্রেমিকের চাইতে ভালো কোনো পাত্র পেলে প্রেমিককে অ্যাভয়েড করে তাকেই বিয়ে করে ফেলে। এমন নয় তো যে ওনার সাবেক প্রেমিক এসে বিয়ের আসরে ওনাকে খুন করতে পারে? ইয়েস, এটাই হতে পারে। আমি ইচ্ছা করলে ওনাকে এখন বাঁচাতে পারি, কিন্তু আমি কি বলে বাঁচাবো? আমাকে তো দরবেশ বাবা বলে দিয়েছেন আমি এই মেশিনের কথা কাউকে বললে মেশিনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাহলে আমার ওনাকে অন্য উপায়ে বাঁচাতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম ওনাকে আমি সেভ করব। যেমন ভাবা তেমন কাজ। ওনার হাত ধরে বললাম, আসুন আমার সাথে। বলে ওনাকে টানতে টানতে ড্রয়িং রুম থেকে টেনে এনে একটা খালি রুমের ভেতর ঢুকিয়ে দরজা লক করে দিলাম, এবং দরজার সামনে আমি দাঁড়িয়ে রইলাম। আমাদের পেছন পেছন সেই মেয়েটা এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি আপুকে ঘরের ভেতর আটকে রেখেছেন কেন? ওনাকে বাঁচানোর জন্য। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমার অবস্থা দেখে মেয়েটি ওখান থেকে চলে গেল। আমার ছোট বোন জোনাকির সাথে কথা বলছিল কনের বাবা মমিন সাহেব। আমার ছোট বোন জোনাকি বলল, চাচা পাত্রপক্ষ কখন আসবে? একটু আগে ফোন করেছিল, ওনারা নাকি কাছাকাছি চলে এসেছেন। এমন সময় মেয়েটি সেখানে গিয়ে বলল, বড় আব্বা, ইভা আপুকে ভাবির বড় ভাই একটা রুমে নিয়ে আটকে রেখেছে। কথাটা শুনেই কনের বাবা মমিন সাহেব চমকে উঠলেন আর বললেন, কি বলিস? বৌমার বড় ভাই কেন আমার মেয়েকে রুমের ভেতর আটকে রাখবে? জানি না, উনি বলেছে উনি নাকি আপুকে রুমে আটকে আপুকে সেভ করছে। আমার বোনও
টেনশনে পড়ে গেল। তাই সে বলল, অসম্ভব, আমার ভাই এই কাজ করতে পারে না, বিশ্বাস না হলে আপনারা আসুন আমার সাথে। সাথে সাথে মেয়েটির সাথে ওনারা চলে আসলেন। আমি তখনও দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছি আর ভাবছি মেয়েটিকে কিভাবে সেভ করা যাবে। এখনো বরযাত্রী আসেনি, কোন আত্মাই যদি আসে তাহলে বরযাত্রীর সাথেই আসতে পারে। এমন সময় কনের বাবা এবং আমার ছোট বোন জোনাকি এসে বলল, ভাইয়া তুমি নাকি আমার ননদকে রুমের ভেতর আটকে রেখেছো? হ্যাঁ, কেন? ওনাকে বাঁচানোর জন্য। সাথে সাথে কনের বাবা বলল, আমার মেয়েকে বাঁচানোর জন্য মানে? আমার মেয়ে কি মরে যাচ্ছে নাকি? আমি তখন বিচলিত হয়ে ওনাকে বললাম, হ্যাঁ, আমি যদি ওনাকে সেভ না করি উনি কয়েক ঘন্টার মধ্যেই মারা যাবে। সাথে সাথে কনের বাবা উত্তেজিত হয়ে বলল, এই ছেলে কি কিছু খেয়েছে নাকি? আবল তাবল কথা বলছে কেন? এমন সময় ওদিকে শোরগোল পড়ে গেল। হইচই শুনে বোঝা গেল পাত্রপক্ষ চলে এসেছে। তাই মেয়ের বাবা সহ সবাই পাত্রপক্ষকে বরণ করতে চলে গেলেন। আমি তখনও দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইলাম। মেয়ের বাবা সহ জোনাকিরা দরজার সামনে গিয়ে পাত্রপক্ষকে বরণ করে নিলেন। কনের বাবা বলল, আসুন বেআইন সাহেব, আসুন, আসতে এত লেট করলেন কেন? আর বলবেন না, মাঝপথে পাত্রকে বহন করা গাড়ি নষ্ট হয়ে গেল, তাই অন্য গাড়ি নিয়ে আসতে এত লেট হলো। মেয়ের বাবা বলল, আসুন আসুন, আগে ভেতরে আসুন, বলে ওনাদেরকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেলেন। পাত্রপক্ষ ড্রয়িং রুমে বসতে বসতে পাত্রের মা বলল, কো এখানে পাত্রী নেই কেন? বিআই সাহেব, আপনি বলেছিলেন পাত্রী রেডি হয়ে আছে, এখন পাত্রীকে দেখছি না কেন? কনের বাবা মমিন সাহেব বলল, পাত্রী আছে, এক্ষুনি নিয়ে আসছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। তারপর উনি আমার ছোট বোন জোনাকির দিকে তাকিয়ে বলল, বৌমা তুমি একটু আমার সাথে এসো, বলে উনি জোনাকিকে সাথে নিয়ে চলে আসলেন। ড্রয়িং রুম থেকে বের হয়ে কনের বাবা মমিন সাহেব জোনাকিকে বলল, বৌমা পাত্রপক্ষ চলে এসেছে, আর এদিকে তোমার ভাই শুরু করেছে পাগলামি। এখন যদি পাত্রের মা এসব ঘটনা জানতে পারে তখন কিন্তু বিয়েটা ভেঙে যাবে, আর আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। চাচা আপনি কোনো টেনশন করবেন না, আমি বিষয়টা দেখছি, বলে জোনাকি আমার দিকে চলে আসলো। জোনাকিকে আসতে দেখে আমি বললাম, পাত্রপক্ষ কি চলে এসেছে? হ্যাঁ, কিন্তু তুমি এমন পাগলামি কেন করছো ভাইয়া? একটা মানুষের জীবন বাঁচানোকে পাগলামি বলছিস? তোমার এমন কর্মকাণ্ডকে পাগলামি বলছি। এমন সময় পাত্রের মা ড্রয়িং রুম থেকে বের হতেই হঠাৎ আমাদের কথাবার্তা খেয়াল করলো। পাত্রের মা দাঁড়িয়ে যে আমাদের কথা শুনছেন সেটা আমরা খেয়াল করিনি। আমার বোন জোনাকি আমাকে আবার প্রশ্ন করলো, যদি তাই না হবে তাহলে তুমি পাত্রীকে রুমের ভেতর আটকে রেখেছো কেন? আমি ওর ভালোর জন্য ওকে আটকে রেখেছি, তুমি কেন চাচ্ছ না আমার ননদের বিয়েটা হোক? এ কথাটা শোনার পর বরের মা চমকে উঠলো এবং আমাকে নিয়ে সন্দেহ করলো। তাই উনি কনের বাবার সাথে দেখা করার জন্য কনের বাবাকে খুঁজতে লাগলেন। কনের বাবা তখন রুমের মধ্যে টেনশনে পায়চারি করছিলেন। পাত্রের মা গিয়ে বলল, এই যে বিআই সাহেব, আপনি তো মানুষ সুবিধার না, আপনি আমাদের সাথে চিট করেছেন কেন? পাত্রের মায়ের মুখে এমন কথা শুনে কনের বাবা অবাক হলেন। আমি আবার কি চিট করলাম? আপনার মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক আছে, তা আপনি আমাদের থেকে গোপন করলেন কেন? আমার মেয়ের সাথে আবার কোন ছেলের সম্পর্ক আছে? আরে মশাই, যে ছেলেটা আপনার মেয়েকে একটা রুমের মধ্যে আটকে রেখেছে, আপনি জেনেও কেন বিষয়টা আমার কাছ থেকে এড়িয়ে যাচ্ছেন? কনের বাবা তখন আমার কাহিনীটা পাত্রের মাকে বুঝিয়ে বলতে লাগলেন। সব কথা শোনার পর কনের মা বলল, কি বলেন? আমি তো আরো উল্টাপাল্টা মাইন্ড করে ফেলেছিলাম, আসুন তো ব্যাপারটা কি দেখি, বলে ওনারা চলে আসলেন। তখনও দরজার সামনে আমি আর জোনাকে তর্কাতর্কি করছিলাম। ওনারা আমার সামনে আসতেই পাত্রের মা বলল, এই ছেলে তুমি কিভাবে জানো আমাদের বিয়ের পাত্রে আর কয়েক ঘন্টা বাঁচবে? আমি তখন বললাম, দেখুন খালাম্মা, আমি নিশ্চিত না হয়ে বলছি না, এমন হতে পারে আপনাদের বরযাত্রীর ভেতরে কেউ ইভাকে করতে পারে। তোমার কি মাথা ঠিক আছে? বরযাত্রীর কেউ কেন ইভাকে করবে? তোমার পাগলামি অনেক হয়েছে, দেখি এবার সরে দাঁড়াও, আমরা বিয়েটা পড়িয়ে দেই, দেখি কার এত বড় সাহস বিয়ের আসরে আমার বউমাকে খুন করে। বলেই একরকম জোর করে আমাকে সাইড করে দিয়ে দরজা খুলে ইভাকে নিয়ে ওনারা চলে গেলেন। ইভাকে নিয়ে ওনারা যখন ড্রয়িং রুমে ঢুকলেন তখন সবাই দাঁড়িয়ে গেল। ইভাকে পাত্রের পাশাপাশি বসানো হলো। বরযাত্রীর ভেতরে আসে একজন লোক পকেট থেকে একটা পিস্তল বের করছিল। আমি আড়াল থেকে তা দেখে ফেলি। লোকটি পিস্তল বের করে ইভার দিকে ধরে যখনই ট্রিগার টিপতে যাবে তখনই আমি সাথে সাথে গিয়ে লোকটিকে ধাক্কা মেরে পিস্তলটা ফেলে দেই। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। লোকটির সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আমি লোকটির দাড়ি ধরে টান দেই, সাথে সাথে ওনার দাড়ি খুলে যায় এবং ইভা লোকটিকে চিনে ফেলে। সাথে সাথেই বলে, বাবু তুমি? মমিন সাহেব বলল, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, তোমাকে বলেছিলাম না কলেজে যাওয়ার পথে একটা ছেলে আমাকে প্রচুর ডিস্টার্ব করতো, এমনকি তার সাথে সম্পর্ক না করলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, এই হচ্ছে সেই বাবু। কথাগুলো বলার এক পর্যায়ে লোকটি আমার হাত ধরে পালিয়ে গেল। কনের বাবা মমিন সাহেব বলল, আচ্ছা বাবা, ছেলেটি যে আমার মেয়েকে মেরে ফেলবে সে খবর তুমি কিভাবে জানো? হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি ছিল কাল্পনিক, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্টস ও শেয়ার করে দেবার অনুরোধ রইল। ধন্যবাদ।